থ্যাংক ইউ। এত রাতে এতজন পার্টিসিপেন্ট একসাথে জয়েন করেছে। আমরা আজকে ল অ্যান্ড প্র্যাকটিসের সিক্স ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশন ল অ্যান্ড প্র্যাকটিসের একদম ফাইনাল সাজেশনটা নিয়ে কথা বলবো। ফাইনাল সাজেশনটা আমরা আসলে টেকনিক্যালি কিভাবে পড়বো বা কোনটাকে ইম্পর্টেন্ট ধরবো কোনটাকে ইম্পর্টেন্ট ধরবো না, সেই টপিকসগুলি নিয়ে আমরা একটু আলোচনা করব, আলোচনা করার চিন্তা করব আজকের এই এই আজকের এই ডিসকাশনে। সো আমরা যদি একটু শুরুর দিকে আলোচনা করি, আমরা আপনাদেরকে যতগুলি শীট প্রোভাইড করেছি সেই শীটগুলির আদলেই আমাদের কোয়েশ্চেন হয়েছে, আমরা কোয়েশ্চেন রেডি করেছি। এর বাহিরে খুব একটা কোয়েশ্চেন আমরা রেডি করি নাই। ম্যাক্সিমামই আপনাদের শীট থেকে কাভার আপ হয়েছে। একটা দুইটা প্রশ্ন হয়তো একটু বাহির থেকে থেকেছে। প্রথমে যদি ব্রড কোয়েশ্চেনের কথা আলোচনা করি, ব্রড কোয়েশ্চেনটা মানে আপনারা আপনাদের পরীক্ষার জন্য আসলে এখানে আমরা সাজেশনে ব্রড কোয়েশ্চেন রেখেছি 21। সো ফার মাই কনসার্ন 20, 20তে কাভার করেছি 20টা ব্রড কোয়েশ্চেন। 20টা ব্রড কোয়েশ্চেন আসলে আপনাদের ফাইনাল পরীক্ষায় দুইটা ব্রড কোয়েশ্চেনে 40 এবং একটা থট অ্যানালাইসিসের যে 10, এই 50 কাভার করবে। এবং এটার একটা পার্ট হিসেবে ডেফিনিশন বা টার্মিনোলজির যে পার্টটা আছে সেটা কভার করবে। তারপরে নিচের অংশে কেস স্টাডির জন্য আমাদের আবার আলাদা করে আলোচনা করেছি, আমরা আলোচনা করব। এবং ফাইনালি পার্থক্য নিয়ে আলোচনা করব। সবাই মনে রেখেন যে আমরা শর্ট নোট হিসেবে যে এই শর্ট নোটগুলি এখানে কভার আপ করেছি, 30-32টা শর্ট নোট, মানে কমন। আপনাদের ওই ব্রড কোয়েশ্চেন 20টা পড়লে এগুলি সব মোটামুটি কভার আপ হয়ে যাবে, একটা দুইটা ছোট জিনিস ছাড়া। এগুলি থেকে আবার পার্থক্য আকারে কেমন প্রশ্ন আসতে পারে সেগুলি আমরা এখানে দিয়েছি। পার্থক্যের শীটটা আমরা এখনো আমি আপনাদের গ্রুপে দেই নাই। আজকে রাতে পার্থক্যটা একদম এই পার্থক্যের আদলে ছোট ছোট পার্থক্য, ছোট ছোট পার্থক্য, পার্থক্যটা আমরা গ্রুপে শীট দিয়ে দিব। পার্থক্য এবং কেস স্টাডি একটা শীট দিব, মানে ইট ইজ লাস্ট শীট ফর ইউ। আর এই সাজেশনটা মার্ক করার পরে সাজেশনটা যে স্ট্রাকচারটা দাঁড়ায় সেই সাজেশনটা আমরা গ্রুপে শেয়ার করব। ফাইনাল টাচ হিসেবে আপনারা এইটার উপর প্রিপারেশন নেবেন নেক্সট 2 ডেজ বা সামনে যে যেটুকু সময় আছে সেইটুকু সময়। মোটামুটি এই সাজেশনটা কভার করলে ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না, সবকিছু মোটামুটি আপনাদের কভার আপ হয়ে যাবে। সো আমরা এবার ডিসকাশন শুরু করি। প্রথম থেকে আসি, যে প্রথমে আমাদের প্রথম প্রশ্নটাই বলা আছে, ডিফাইন ব্যাংকার অ্যান্ড কাস্টমার, ডেসক্রাইব ব্যাংকার কাস্টমার রিলেশনশিপ, রাইট দ্য রাইটস অ্যান্ড অব্লিগেশনস অফ এ ব্যাংকার অ্যান্ড কাস্টমার। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে যাচ্ছি, যদি আমরা পরের কোশ্চেনে যাই, যদি আমরা পরের কোশ্চেনে যাই, তাহলে যেটা হবে, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। সুতরাং 1 নম্বর প্রশ্ন আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট, 1 নম্বর প্রশ্নটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট। দেন আমরা যদি এবার সেকেন্ড কোয়েশ্চেনে যাই, সেকেন্ড কোয়েশ্চেনে যদি যাই, সেকেন্ড কোয়েশ্চেনটা পিডিএফ হলে ভালো হতো। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, হু ইজ ওয়াকিং কাস্টমার, রাইট দ্য রেসপন্সিবিলিটি অফ এ ব্যাংকার ইন ডিলিংস উইথ এ ওয়াকিং কাস্টমার, আইডেন্টিফাই দ্য ইম্পর্টেন্স এরিয়া অফ জেনারেল ব্যাংকিং অ্যান্ড চ্যালেঞ্জেস ইনভলভ দেম, হোয়াট ইজ গার্নিশি অর্ডার, ডেসক্রাইব ফিচার অফ গার্নিশি অর্ডার। এখানে ওয়াকিং কাস্টমারটা ভালোভাবে পড়বেন, এটা ইম্পর্টেন্ট, এবং গার্নিশি অর্ডারটা বেশি ইম্পর্টেন্ট। তাহলে মাঝখানের অংশটুকু লিটল বিট লো, খুব খুব বেশি ইম্পর্টেন্ট না। সো ওয়াকিং কাস্টমারটা খুব ভালো করে পড়তে হবে। ওয়াকিং কাস্টমারের ক্ষেত্রে আমাদের 3টে স্টেপ আছে। 1 থেকে 50,000 পর্যন্ত একরকম ইনিশিয়েটিভস নিতে হবে, 50-এর উপরে গেলে একরকম, তার উপরে স্ল্যাবে গেলে আরেক রকম। আর গার্নিশ অর্ডার আমি বরাবর বলেছি, গার্নিশ অর্ডারটা খুব ইম্পর্টেন্ট। অ্যাট এনি টাইপস অফ কোয়েশ্চেন এই কোয়েশ্চেনটা কিন্তু আসবে। সো 2 নম্বরে আসলে আমরা দুইটা জিনিস কভার আপ করব। 1 নম্বরে আমরা পুরো প্রশ্নটাই কভার করব, কারণ 1 নম্বর পুরোটা ইম্পর্টেন্ট। 1 নম্বরে কাস্টমার ব্যাংকার কাস্টমার রিলেশনশিপ, তাদের রাইটস এবং অব্লিগেশনস, দুইটা প্রশ্ন ইম্পর্টেন্ট। 3 নম্বর প্রশ্ন, ডিফাইন দ্য রাইটস অফ ব্যাংকার, হোয়াট আর দ্য অব্লিগেশনস অফ ব্যাংকার ফর উইলফুল ডিসঅনার অ্যান্ড আদার অব্লিগেশনস অফ ব্যাংক কাস্টমার রাইটস, টার্মিনেশন অফ রিলেশনশিপ বাই দ্য কাস্টমার এক্সপ্লেন। কোন একটা রিলেশন কাস্টমার এবং ব্যাংকার এবং কাস্টমারের রিলেশনশিপটা কিভাবে টার্মিনেশনে যায়, কিভাবে বায়েজাপ্ত হয়, নষ্ট হয়ে যায়, সেটা বলা হচ্ছে 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে যদি আপনারা মনে করেন, আপনারা যে সাজেশনটা পাবেন সেটা পুরো মার্ক করা থাকবে। 3 নম্বর প্রশ্ন যদি বলে করেন এতটুকু নট নেসেসারি, মনে রাখলেন যে এটা অত বেশি ইম্পর্টেন্ট না। হোয়াট আর দ্য অব্লিগেশনস অফ ব্যাংকার ফর রংফুল ডিসঅনার, এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। এবং
টার্মিনেশন অফ রিলেশনশিপ, এটা অলসো ইম্পর্টেন্ট। সো 3 নম্বর প্রশ্নে আসলে দুইটা জিনিস ইম্পর্টেন্ট, একটা হচ্ছে রংফুল ডিসঅনার করলে সেটার ক্ষেত্রে ব্যাংকারের রাইটস এর উপর কি প্রভাব ফেলে, এবং কাস্টমার ব্যাংকার টার্ম রিলেশনশিপটা কখন টার্মিনেশন হয়। ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। দেন এবার আমরা আসি পরের প্রশ্নে। পরের প্রশ্নে যদি আসি, এটা হচ্ছে হোয়াট ইজ জেনারেল লিয়েন, হোয়াট আর দ্য এক্সেপশন অফ রাইট অফ জেনারেল লিয়েন, হোয়াট ইজ রাইট অফ সেট অফ, অ্যান্ড রাইট অফ অ্যাপ্রোপ্রিয়েশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এবং এটা কেস স্টাডির জন্য একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কারণ কেস স্টাডিতে স্টিল এই টাইপের একটা প্রশ্ন এখানে দেওয়া আছে আপনাদের। আচ্ছা, আপনারা একটু বলে রেখি, প্রত্যেকটা চ্যাপ্টারের সাথে সাথে আপনাদের লিঙ্ক আপ করা আছে কোনটুকু কোন কোয়েশ্চেনটা কোন মডিউলের কি কোন জায়গায় আছে, এটা লিঙ্ক আপ করা আছে। লিঙ্ক আপটুকু দেখলে আপনাদের জন্য পড়তে একটু সুবিধার হবে। এখানে একটা কেস স্টাডির কথা বলা আছে, এটা হচ্ছে সেট আপের একটা কেস স্টাডি আমরা দিয়েছি, যে সেট আপের মানে আসলে আমরা বোঝানোর চেষ্টা করেছি সেট আপের টোটাল প্রসিডিওরটা কেমন হয় সেটা এখানে অ্যাপ্লাই করার কথা বলা হয়েছে। সো এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, যে রাইট আপ এবং সেট আপ বলতে কি বোঝায়, রাইট অফ সেট আপ বলতে কি বোঝায়, লিয়েন বলতে কি বোঝায়, রাইট অফ সেট এর মধ্যে পার্থক্য কি, আমরা একটু পরে পার্থক্যের মধ্যে গেলেও এটা পাবো। ইভেনচুয়ালি দুইটার মধ্যে যদি কেস স্টাডি টাইপের প্রশ্ন আসে সেটাও আমরা অবাক হওয়ার কোনো সুযোগ নাই। এটা হচ্ছে আমাদের 4 নম্বর কোয়েশ্চেন। 5 নম্বর কোয়েশ্চেনটা, 6 নম্বর কোয়েশ্চেনটা মূলত মানি লন্ডারিং পার্ট থেকে আসছে। আপনারা জানেন মানি লন্ডারিং থেকে একটা ব্রড কোয়েশ্চেন মাস্ট থাকবেই, থাকবেই। মানি লন্ডারিং কনসেপ্টটা আপনি ভালো করে পড়ে যাবেন, ইচ অ্যান্ড এভরি পার্ট। আমরা যে শিটটা দিয়েছি সেই শিটে আমরা A to Z মানি লন্ডারিং কভার করেছি, পুরো জায়গাটা দেখে যাবেন, এখানে কোনো এক্সেপশনাল নাই, সবকিছু ইম্পর্ট্যান্ট। কেওয়াইসি বলতে কি বোঝায়, ই কেওয়াইসি বলতে কি বোঝায়, ইডিডি সিডিডি বলতে কি বোঝায়, তারপরে পেপস আইপি বলতে কি বোঝায়, তারপরে কোন একজন আইপি আসলে আপনি কোন ধরনের ট্রানজেকশন করবেন, টিপি বলতে কি বোঝায়, রিস্ক প্রোফাইল বা রিস্ক বেইজ অ্যাপ্রোচ বলতে কি বোঝায়, এইটুকু সবটুকু জিনিস ইম্পর্টেন্ট। মানি লন্ডারিং এর টোটাল পার্টটা ইম্পর্টেন্ট। প্রেডিকেটেড অফেন্স বলতে কি বোঝায়, সিটিআর এসটিআর বলতে কি বোঝায়, তারপরে মানি লন্ডারিং এর ক্ষেত্রে পানিশমেন্টটা কি, তারপরে মানি লন্ডারিংটা কিভাবে এনকারেজ হচ্ছে, হুন্ডির মাধ্যমে কিভাবে মানি লন্ডারিংটাকে এনকারেজ করা যায়, আন্ডার ইনভয়েসিং ওভার ইনভয়েসিং বলতে কি বোঝায়, মানি লন্ডারিং এর চ্যালেঞ্জটা কি, মানি লন্ডারিং এর চ্যালেঞ্জ মোকাবেলা করা যায় কিভাবে, সকল কিছু আপনাদের কোশ্চেনে কিন্তু আলোচনা করা আছে। মানি লন্ডারিং এর কনসিকুয়েন্সেস কি, মানে এটার প্রভাব কি, এটার ফলে কি হয়। শুধুমাত্র ব্রড কোয়েশ্চেন না, এটা কেস স্টাডির জন্য ইম্পর্টেন্ট অ্যাজ ওয়েল। সো মানি লন্ডারিং, মানি লন্ডারিং মানি লন্ডারিং এর পার্ট থেকে, মানি লন্ডারিং এর পার্ট থেকে, আচ্ছা ফাইনাল টাচ একটা শীট আমি দিয়ে দিব গ্রুপে। ফাইনাল টাচ বলতে একটা শীট আছে, সেই শীটটা মানে এটা মনে হয় গ্রুপে দেওয়া হয়নি, ফাইনাল টাচ শীটটা আমি দিয়ে দিব গ্রুপে। ওই ফাইনাল টাচের 5 নম্বর কোয়েশ্চেনটাই এটুকু জিনিসকে কাভার আপ করেছে। আর এগুলি আপনাদের মডিউল অনুযায়ী, মডিউল বি মডিউলের ব্রড কোয়েশ্চেন 2 তে পাবেন, বি মডিউলের ব্রড কোয়েশ্চেন 3-এ পাবেন, বি মডিউলের ব্রড কোয়েশ্চেন 6-এ পাবেন। তাহলে মানি লন্ডারিং এর পার্টটা আপনাদের সবার জন্য ইম্পর্ট্যান্ট, ইচ অ্যান্ড এভরি পার্ট ভালো করে পড়বেন। ইট উইল মানে ক্যারি 20 মার্কস ফর ইউ, বিলিভ মি, 20 মার্কস। মানি লন্ডারিং এত ইম্পর্টেন্ট, A to Z পুরো জায়গাটা পড়বেন। তারপরে 6 নম্বর কোয়েশ্চেনের একটা পার্টে আমরা এখানে অ্যাড করেছি যেটা মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আসবেই এখান থেকে প্রশ্ন। ডেসক্রাইব অ্যাকাউন্ট ওপেনিং প্রসিডিওর অ্যান্ড রিলেভেন্ট ডকুমেন্টস রিকোয়ার্ড ফর ওপেনিং অফ অ্যাকাউন্ট। একটা অ্যাকাউন্ট ওপেন করতে কি কি রিলেভেন্ট ডকুমেন্ট লাগে, এবং অ্যাকাউন্ট ওপেনিং এর প্রসিডিওর কি, ডিফারেন্ট টাইপস অফ অ্যাকাউন্ট ওপেনিং করতে কি কি স্পেশাল ফিচার বা সিস্টেমকে অ্যাপ্লাই করতে হয়, আলোচনা করো। আসবে, আসবে, আসবে। এত ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা আসবেই, আসবেই। কোনো না কোনো দুইটা বা একটা টাইপের অ্যাকাউন্টের কথা বলবে, যে এই অ্যাকাউন্ট ওপেন করতে কি কি লাগে, অ্যাকাউন্ট ওপেনিং এর প্রসিডিউর কি, আলোচনা করে। সো এই অ্যাকাউন্টগুলির মধ্যে রয়েছে পার্টনারশিপ অ্যাকাউন্ট, লিমিটেড কোম্পানি অ্যাকাউন্ট, ট্রাস্ট অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট ফর ক্লাব সোসাইটি অ্যাসোসিয়েশনের অ্যাকাউন্ট। এই সকল অ্যাকাউন্টগুলি আপনাদের জন্য ইম্পর্টেন্ট। অ্যাকাউন্ট ওপেনিং এর প্রসিডিউরকে আমরা একটা শিটে এগুলি আলোচনা করেছি, প্লাস বাংলাদেশ ব্যাংকের একটা মানে কালেকটিভ বা কালেকটিভ একটা সার্কুলার আছে অ্যাকাউন্ট ওপেনিং এর সাথে কোন অ্যাকাউন্টের জন্য কি
কি কি পেপারস নিতে হবে, এটা কিন্তু আমরা আমাদের আমাদের যে শিট দিয়েছি সেখানে শেয়ার করেছি, যেটার মধ্যে আপনি একদম সামারি আকারে বিভিন্ন অ্যাকাউন্টের ডকুমেন্টেশন পাবেন, বাংলায় লেখা যদিও, আপনারা ওই ডকুমেন্টেশন পাবেন, এটুকু একটু ভালো করে পড়বেন। দেন কোয়েশ্চেন নাম্বার 7, হোয়াট ইজ, দেখেন আমরা কিন্তু এতটুকু যা আলোচনা করেছি কোনোটা কনসেপ্টের বাইরে আলোচনা করি নাই। ভাই একটু বিলিভ আগে মি। যেটা বললেন না বাংলা লেখা, এটা আমি একটু আবার রিপিট করবেন প্লিজ, আমি কথাটা বুঝতে পারিনি। জি। একটু আগে তো বললেন না যে বাংলা লেখা এই কোশ্চেনের অ্যান্সার গুলো, মানে না না না, শুধু একটা সার্কুলার, শুধু একটা ও সার্কুলার। আচ্ছা, ঠিক আছে। আমি একটু জাস্ট শেয়ার করি, তাহলে আপনাদের হয়তো একটু কনফিউশনটা দূর হবে। একটা সার্কুলার আছে জেনারেল ব্যাংকিং এর মানে অ্যাকাউন্ট, আপনারা জানেন যে আমরা আমাদের প্রত্যেকটা শিটেই যেই শিটের রিলেভেন্ট যেই সার্কুলার আছে আমরা কিন্তু ওই সার্কুলারটা সবার সাথে শেয়ার করি। মানে ইনফ্যাক্ট আমরা শিটটা শেয়ার করেছি বা শিটটা রেডি করেছি ওই সার্কুলার সহ, সার্কুলার সহ শিটটা রেডি করেছি, যাতে করে আপনারা ওই সার্কুলার সহ একসাথে আপনারা জিনিসটা কভার আপ করতে পারেন। আপনারা হয়তো আপনাদের মনে আছে আমরা এই শীটটা কভার আপ করেছিলাম, দিস ওয়ান। মানে যাদের অনেকেরই মনে করেন যে ভাইয়া অ্যাকাউন্ট ওপেনিং এ কোনটা মনে রাখতে প্রবলেম হয় তাদের জন্য বলা, এটা আমরা ডিফারেন্ট টাইপস অফ অ্যাকাউন্ট ওপেনিং এর শীটটা দিয়েছি। এখানে আমরা ম্যান্ডেটের ইস্যুটা দিয়েছি, ম্যান্ডেট বলতে কি বোঝায়, ম্যান্ডেটটা খুব ইম্পর্টেন্ট শর্ট নোটের জন্য। ডিফারেন্ট টাইপস অফ অ্যাকাউন্ট ওপেনিং এর কথা বলা হয়েছে। এখানে আমরা বিভিন্ন ডকুমেন্টেশনের কথা বলেছি, সার্টিফিকেট, আরজিএসসি সার্টিফিকেটগুলি কি হয়, তারপরে হচ্ছে বিভিন্ন টাইপের টাইপের সার্টিফিকেশনের ফরম্যাটগুলি কি, সেগুলি আমরা এই শিটে দিয়েছি। বিভিন্ন অ্যাকাউন্টের ডকুমেন্ট, রিকোয়ার্ড ডকুমেন্টগুলি কি থাকে সেগুলি আমরা দিয়েছি। তারপরে হচ্ছে মেমোরান্ডাম এবং আর্টিকেল অফ অ্যাসোসিয়েশনের মধ্যে পার্থক্য কি আলোচনা করেছি। তারপরে হচ্ছে ফর্ম 12টা কোন প্যাটার্নে থাকে সেটা আমরা দেখিয়েছি। তারপরে শিডিউল 10টা কেমন ফরম্যাটে হয়, এগুলি আমরা আসলে যারা জেনারেল ব্যাংকিং কাজ করি না তারা শুধু শুনেছি, বাট প্র্যাকটিক্যালি ফর্মগুলি কেমন সেটা হচ্ছে আমাদের শিটে আমরা কভার আপ করেছি। সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন, প্রাইভেট লিমিটেড পাবলিক লিমিটেড কোম্পানির জন্য যেটা লাগে, সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন আসলে কি লেখা থাকে, সার্টিফিকেট অফ কমেন্সমেন্টে কি লেখা থাকে সেটা ফরম্যাটকে আমরা এখানে দেখিয়েছি। আমি আসলে যেটা বলার চেষ্টা করেছিলাম ইম্পর্টেন্টলি, যে একটা সার্কুলার, এই যে এই সার্কুলারটা 23শে ফেব্রুয়ারি 2020 এই সার্কুলারটা ইস্যু করা হয়েছে। এই সার্কুলারে বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট ওপেনিং এর ক্ষেত্রে নির্দিষ্ট নিয়মাবলীর কথা বলা হয়েছে, আমি বলেছি এই জায়গাটুকুর কথা। ছোট্ট লাইন, ট্রাস্ট হিসাব খোলার ক্ষেত্রে কি কি লাগবে এখানে বলা আছে কিন্তু। বেসরকারি স্কুল কলেজ মাদ্রাসার হিসাব খুলতে কি লাগবে, আপনি এই যদিও আড়াই লাইন মনে রাখলে আপনি লিখতে পারবেন। সমবায় সমিতি লিমিটেড সোসাইটির অ্যাকাউন্ট ওপেন করতে কি লাগবে এটুকু পড়লেই বুঝতে পারবেন। ক্লাব সোসাইটির অ্যাকাউন্ট ওপেন করলে কি করতে হবে এটুকু দেখলেই হবে। সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট ওপেন করতে গেলে কি করতে হবে এটা লেখা আছে এখানে। কোম্পানির অ্যাকাউন্ট ওপেন করতে হলে কি লাগবে এখানে লেখা আছে, পার্টনারশিপের জন্য কি লাগবে, অন্যান্য জায়গাগুলিতে কি কি লাগবে। মাত্র দেখেন হিসাব করলে যদি আমি এটাকে ইলাস্ট্রেট করি, একটা পেজ, একটা পেজ মোটামুটি আপনি মনে রাখলে অ্যাকাউন্ট ওপেনিং এর প্রসিডিউরটা মোটামুটি আপনার ভালোভাবে মনে থাকবে। কারণ আপনি যারা ইংরেজি লিখছেন ডেফিনেটলি বাংলা আপনি পড়ার পরে এটা ইংরেজি আপনি অটোমেটিকলি লিখতে পারবেন, আর যারা বাংলা লিখছেন দে উইল গেট বেনিফিটস। বাট এই শিটটা, এই অংশটুকু অ্যাকাউন্ট ওপেনিং এর জন্য খুব ইম্পর্টেন্ট। দুইটা কথা, অ্যাকাউন্ট ওপেনিংটা যেমন ইম্পর্টেন্ট, মানে এখান থেকে প্রশ্ন আসবেই, এই শিটটা সেইটুকু জিনিসকে র্যাপ আপ বা সামারি করলে সবচেয়ে সুবিধা করে, ভালো হয়। আমি আমি সো মানে সো ফ্যাসিনেটেড আপনাদের ব্যাচে, আপনারা যারা জয়েন করেছেন আমাদের সাথে, মানে আপনাদের সেন্স অফ হিউমানটা খুবই ভালো, খুবই ভালো। আমি মনে হয় মানে দিস ইজ ফার্স্ট টাইম অনেকগুলি ব্যাচের মধ্যে একটা ব্যাচ পেলাম যারা হচ্ছে মানে ডে 1 থেকে লাস্ট ডে পর্যন্ত আপনাদেরকে আমার কখনো খুব বেশি বলতে হয় নাই একটু মিউট হন, অথবা বলতে হয় নাই ভাইয়া আপনি নেসেসারি কোয়েশ্চেন করছেন কেন। আপনারা আপনাদের জায়গা থেকে সবাই একদম স্ট্যান্ডার্ড এবং ম্যানার্ডলি ক্লাস করেছেন। কোনো কোয়েশ্চেন হয়েছে চ্যাট বক্সে লিখেছেন, আমি অ্যান্সার দিয়েছি, ফিডব্যাক দিয়েছি, অথবা অনেকেই বাংলা শিটের কথা বলেছেন, মানে সো মাচ পোলাইট। মানে আমি সত্যি সত্যি মানে সত্যি অভিভূত। পুরো ব্যাচ, আপনাদের ব্যাচে যারা বিশেষ যারা রেগুলার জয়েন করেছেন সবার জন্য, স্টিল ইট ইজ 11-10, আপনারা জয়েন করেছেন, ক্লাস করছেন, মানে ডেফিনেটলি এইটা রিটার্ন আপনারা পাবেন ইনশাল্লাহ। কোয়েশ্চেন নাম্বার 7, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট কি, নেগোশিয়েবিলিটিটা কি।
ভেরি 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 ভেরি, যত ভেরি বলা যায় তত ভেরি, তত ভেরি ইম্পর্ট্যান্ট। নেগোশিয়েবিলিটির ক্ষেত্রে তিনটা, প্রমিজারি নোট, বিল অফ এক্সচেঞ্জ, বিল অফ লেডিং, আহ এদের নেগোশিয়েবিলিটি নিয়ে কথা বলা হয়েছে। এখানে একটা জিনিস আমরা মিস করেছি, যেটা হচ্ছে চেকের কথা বলা হয়েছে। চেকটাও আসলে এখানে আসবে, প্রমিজারি নোট, বিল অফ এক্সচেঞ্জ, বিল অফ লেডিং অ্যান্ড চেক এজ অ্যাজ ওয়েল। প্রত্যেকটা জিনিস ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটা জিনিস ইম্পর্ট্যান্ট। চেকটা এসে এখানে আসলে দেইনি, কারণ এটাকে আমি আলাদা একটা প্রশ্ন দিয়েছি। হোয়াট ইজ চেক, ডেসক্রাইব দ্য ফিচার অফ চেক, হোয়াট আর এন্টিডেটেড, পোস্ট ডেটেড এবং স্টিল চেক, এগুলি ছোট ছোট জিনিসগুলি কিন্তু পরীক্ষায় আসে। হোয়াট আর দ্য পয়েন্ট টু বি কনসিডার ফর পেইং ব্যাংকার বিফোর পাসিং এ চেক ফর পেমেন্ট, পেইং ব্যাংকারের রোল কি সেটা বলা হয়েছে 8 নম্বর প্রশ্নে। এখন পর্যন্ত নতুন কোনো প্রশ্নের ধারে কাছে আমরা যাই নাই, সব আমাদের রেগুলার আলোচনা। পরের প্রশ্ন 9 নম্বর, ইট ইজ অলসো রেগুলার কোয়েশ্চেন। হু ইজ এ হোল্ডার আন্ডার সেকশন 8 অফ নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট? হোল্ডার ইন ডিউ কোর্স, হোল্ডার, হোল্ডার ইন ডিউ কোর্স, পেমেন্ট ইন ডিউ কোর্স, হোল্ডার ইন ভ্যালু। চারটা কথা খুব ইম্পর্ট্যান্ট, পরীক্ষা আসে, খুব ইম্পর্ট্যান্ট। এই প্রত্যেকটা জিনিসকে আমি কিন্তু পার্থক্যের মধ্যে নিয়ে গিয়েছি মূলত। আমি শুরুতেই বলেছি যে যারা ব্রড কোয়েশ্চেন 20টা একদম মানে সুন্দর করে শেষ করবেন, অন্য পার্টগুলি তার জন্য কঠিন মনে হবে না। শুধু একটা জিনিস, দুইটা জিনিসকে একটু অ্যাড করে করে করলে হবে। আর পার্থক্যের শীটটা আমি একদম ছোট করে দিব, মানে আপনারা একদম বদার হওয়ার কিছু নেই। দেখবেন যে একটা ডেফিনেশন, কোর পার্থক্যটা লিখছে, আপনি একবার চোখ বুলালেই মানে পড়াটা হয়ে যাবে। 9 নম্বর প্রশ্ন, হুইজ হোল্ডার আন্ডার সেকশন 8, স্টেট দ্য রাইটস, হোল্ডারের রাইটস কি, হোয়াট ডু মিন বাই হোল্ডার ইন ডিউ কোর্স, হোল্ডার ইন ডিউ কোর্সের রোলটা কি, তারপরে তারা আসলে পেমেন্ট ইন ডিউ কোর্সের সাথে হোল্ডার ইন ডিউ কোর্সের পার্থক্য কি, এটা আসলে কিভাবে রোল প্লে করে। এই কোয়েশ্চেনটা আসলে ছোট ছোট অনেকগুলি জিনিসকে একত্রে করে একটা বড় কোয়েশ্চেন আমরা সাবমিট করেছি। তারপরের কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট, হোয়াট ইজ এন্ডোর্সমেন্ট, হোয়াট ইজ দ্য লাইবিলিটি অফ এন্ডোর্সার, সিগনিফিকেন্স অফ এন্ডোর্সমেন্ট অ্যান্ড কাইন্ড অফ এন্ডোর্সমেন্ট, এন্ডোর্সমেন্টের প্রকারভেদ আলোচনা করো এবং এটা কয় ধরনের এন্ডোর্সমেন্ট হয়। তারপরে ডিফেক্টিভ টাইটেল বলতে কি বোঝায়, এটা ছোট কোয়েশ্চেনের জন্য আসতে পারে। ম্যাটেরিয়াল অল্টারেশন বলতে কি বোঝায়, ম্যাটেরিয়াল অল্টারেশনটা কখন আমরা অ্যাপ্রুভ করি, কখন আমরা এটাকে অ্যাপ্রুভ করি না, এটা বলা হয়েছে 10 নম্বর প্রশ্নে। এটা আমরা মডিউল সি তে বিএ বড় ব্রড কোয়েশ্চেন 9 নম্বর, এটার অ্যান্সারটা আমরা কভার আপ করেছি। ক্রস চেক বলতে কি বোঝায়, ক্রসিং কয় রকম হয়, হোয়াট শুড বি ব্যাংকার কিপ ইন মাইন্ড হোয়াইল ডিস্ট্রিবিউটিং মানি ফর ক্রস চেক, হু ইজ পেইং ব্যাংকার, পেইং ব্যাংকার, কালেক্টিং ব্যাংকার, দুইজনের কথা বলা হয়। পেইং ব্যাংকার এবং কালেক্টিং ব্যাংকারের রোল কি, তারা কিভাবে কাজ করে। 12 নম্বর প্রশ্নটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট, বিকজ এই প্রশ্নটা নিয়ে আপনারা অনেক, মানে আমি একটা শিটে অ্যাড করিনি, পরে অনেকেই কোয়েশ্চেন করেছেন ভাইয়া এটা একটু অ্যাড করে দেন। পে অর্ডার অথবা এফডিআর ইস্যু করা, ক্যান্সেল করা, ডুপ্লিকেট ইস্যু করার প্রসেসটা বলা হয়েছে। 12 নম্বর কোয়েশ্চেন, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। 13, স্টিল পড়েছেন, আমরা আলোচনা করেছি লম্বা একটা ক্লাস। ডরমেন্ট অ্যাকাউন্ট বলতে কি বোঝায়, ডরমেন্ট অ্যাকাউন্টের আরো ক্লাসিফিকেশন কি থাকে, ডরমেন্ট অ্যাকাউন্টের বিভিন্ন পার্ট নিয়ে আমরা আলোচনা করেছি, এবং এটা খুব কনফিউশনাল অ্যাজ ওয়েল অ্যাজ। এইটা নিয়ে বাংলাদেশ ব্যাংকের দুইটা স্পেসিফিক সার্কুলার আছে। আপনারা যারা আমাদের ক্লাস করেছেন রেকর্ডিংটা শুনলে আবার আপনাদের হয়তো মনে পড়বে। সেন্ট্রাল ব্যাংকে ডরমেন্ট অ্যাকাউন্ট নিয়ে একটা সার্কুলার আছে, আমরা সার্কুলার বেইজ আলোচনা করেছি, আমাদের সিনপসিসে সার্কুলারটা অ্যাড করে দিয়েছি। ফার্দার মোর, আনক্লেইম ডিপোজিটটা, ডিপোজিট অ্যাকাউন্ট বলতে কি বোঝায়, এটা কিভাবে সলভ করা হয়, সেম ডরমেন্ট অ্যাকাউন্টের মতো এটাতেও আমরা একটা সার্কুলার অ্যাড করেছি, এবং এই সার্কুলারটা সহ আমরা শীটটা আপনাদেরকে প্রোভাইড করেছি। একটা ক্লাস, একটা সিঙ্গেল ক্লাস করেছি আমরা ডরমেন্ট অ্যাকাউন্ট এবং আনক্লেইম ডিপোজিট অ্যাকাউন্ট মিলিয়ে। আমি আর ওই শীটটা ওপেন করলাম না। আপনারা জানেন যারা এই দুইটা, কিন্তু খুবই মানে দুইটা খুব ইম্পর্টেন্ট, মানে এখান থেকে কিছু না কিছু আসবে, যেটাই হোক, ডরমেন্ট অথবা আনক্লেম ডিপোজিট। এটার সাথে আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু চলে আসে, মাইনর অ্যাকাউন্ট বলতে কি বোঝায়, মাইনর অ্যাকাউন্ট কিভাবে কাজ করে, এটা আসে। কালেক্টিং ব্যাংক, প্রেজেন্টিং ব্যাংকের রোল কি, ইট ইজ অলসো অ্যান ইম্পর্টেন্ট। আপনারা যারা খুবই ওয়ারিড যে ভাইয়া ল তো কিছু পড়লেন না, এখনো পর্যন্ত কিন্তু আমরা লতে যাইনি, মানে আসলে ট্রেড ফাইন্যান্স আপনাদের ল অ্যান্ড প্র্যাকটিসটা, কোয়েশ্চেন টাইপটা এখন এই টাইপেরই হয়। মানে লতে যদি আপনি বেশি স্টাক হয়ে যান, তাহলে ওর তো অন্য পার্টগুলিতে কিন্তু আপনি ভাইব্রেন্টলি অ্যাটেন্ড করতে পারবেন না। ল একটা দুইটা পার্ট আমরা দেখব, যেমন মানি লন্ডারিং লটা কিন্তু আমরা অলরেডি আমাদের কোয়েশ্চেনে কাভার অফ করেছি, সো একটা ল কিন্তু আমাদের কাভার অফ হয়। তারপরে মানি লন্ডারিং কোড একটা একটু আমাদের একটু দেখতে হবে। তারপরে ব্যাংক কোম্পানি একটা একটু দেখতে হবে আমাদের। মূলত এই তিনটাই হচ্ছে ইম্পর্টেন্ট। আইসিটি লটা অনেকেই মনে করি আমরা ইম্পর্টেন্ট, এটা থেকে একটু হালকা ধারণা নিলে লর পার্টটা আমাদের কাভার অফ।
আই গেস ল পার্ট থেকে হয়তো একটা বড় প্রশ্ন আপনাদের স্ট্যান্ড অ্যালোন আসতে পারে, বড় প্রশ্ন আসতে পারে। 14 নম্বর কোয়েশ্চেন হচ্ছে, আমরা আসলে হোয়াট আর দ্য রেসপন্সিবিলিটি অফ পেইং ব্যাংকার, পেইং ব্যাংকারের রেসপন্সিবিলিটি কি, হোয়াট ডু মিন বাই ক্লিয়ারিং হাউস, রাইট দ্য ফাংশন অফ ক্লিয়ারিং হাউস। এইটুকু জিনিস পড়ার দরকার নাই। হ্যাঁ, এটা আসলে খুব বেশি আসার সম্ভাবনা নাই, ক্লিয়ারিং হাউস এইভাবে আসে না, আর সরাসরি প্রশ্ন আসবে না। আপনি টাইপস অফ ক্লিয়ারিং, কিন্তু ক্লিয়ারিং এর যে একটা সময় আছে, মানে হাই ভ্যালু, হাই ভ্যালু রেগুলার ভ্যালুর যে একটা টাইম টেবিল আছে, এটা কিন্তু একটু ভালো করে মনে রাখবেন, বিকজ এটা পরীক্ষা আসে। এটা পরীক্ষা আসে বিশেষ করে সিঙ্গেল কোয়েশ্চেনের জন্য। ওয়ান অফ দ্য সেভিং ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডার্স ডিপোজিটেড এত, পে চেক অ্যামাউন্ট এত, কালেক্টিং ইন হিজ অ্যাকাউন্ট, হাউ দ্য ইনস্ট্রাকশন ইম্প্যাক্ট দ্য অ্যাকাউন্টিং বুক। কোন একজন কালেক্টিং ব্যাংকের ব্যাংকারের কাছে, এটা এটা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কোয়েশ্চেন। 5,000 টাকা জমা দিয়েছে, কালেকশন করার জন্য এই কালেকশনের অ্যাক্টিভিটিসটা, এন্ট্রিটা ব্যাংকের রেকর্ড বুকে কিভাবে ইফেক্ট ফেলবে, সেই রকম একটা প্রশ্নের কথা বলা হয়েছে। এটা আমরা মডিউল ডি থেকে পড়ে নিতে পারবো। মাইনর অ্যাকাউন্ট, মাইনর অ্যাকাউন্ট কি, মাইনর অ্যাকাউন্ট কিভাবে কাজ করে, তারপরে বিএফটিএন বলতে কি বোঝায়, তারপরে হচ্ছে জয়েন্ট অ্যাকাউন্ট কি, জয়েন্ট অ্যাকাউন্টের কি কি প্রিকশনারি মেজার নিতে হয়, ওই যে 3-4 রকমের ইন্টিমেশন দেওয়া যেতে পারে, আইদার অর সার্ভাইভাল, জয়েন্টলি অপারেট, সিঙ্গেললি অপারেট, এই টাইপের অ্যাক্টিভিটিস গুলি বলা হয়েছে। এগুলি কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে। কোয়েশ্চেন নাম্বার 16, হোয়াট ইজ রিকনসিলেশন অফ অ্যাকাউন্ট, হোয়াট ইজ ইম্পর্টেন্ট ইন ব্যাংক, রিকনসিলেশনের প্রয়োজন কেন, হোয়াট ইজ ডিসিএফসিএল, খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, খুব ইম্পর্টেন্ট, হোয়াই চেকিং অফ ডেইলি অ্যাক্টিভিটি রিপোর্ট রিকোয়ার্ড টু বি ডান, রাইট দ্য ইমপ্লিকেশন অফ ডিসিএফসিএল, মর্নিং কল রিডিউস দ্য রিস্ক অফ দ্য ব্যাংক। সুপার ডুপার ইম্পর্টেন্ট, সুপার ডুপার ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। 17, দিস ইজ ফার্স্ট টাইম লতে আবার অ্যাড হলাম, অর্থ ঋণ আদালতের কয়েকটা সেকশনের কথা বলেছি। সেকশন 12, 33, 46, 47 একটু ভালো করে পড়তে হবে। অর্থ ঋণ আদালতের অফেন্স করলে সেটার পানিশমেন্ট কি, একটা প্রশ্ন। 17, 18 নম্বর প্রশ্ন হচ্ছে, দ্য ওভারঅল ম্যানেজমেন্ট অফ জেনারেল ব্যাংকিং অপারেশন নিড টু বি মনিটর্ড অন এ অনগোয়িং বেসিস, হাউ ইট ক্যান বি ডান, অনগোয়িং বেসিসে কিভাবে মনিটর করা হয়। হোয়াট রেগুলেটরি মেজার শুড বি টেকেন বাই সেন্ট্রাল ব্যাংক টু ইমপ্রুভ গভর্নেন্স ইন ব্যাংকিং সেক্টর। এটা আসলে ইনডাইরেক্ট ব্যাংকিং সেক্টরটার নর্মসটাকে আপহোল্ড করার জন্য একটা প্রশ্ন দেওয়া, মানে রেগুলার অ্যাক্টিভিটিসে তো না, এটা এটা আমরা ইরেগুলার অ্যাক্টিভিটিতে টুকটাক, মানে আমার গভর্নেন্স ল অ্যান্ড প্র্যাকটিসের প্র্যাকটিক্যাল এক্সিকিউশন কিভাবে করতে হয় সেটা নিয়ে বলা হয়েছে 18 নম্বর প্রশ্নে। 19, what regulatory measures should be taken to reduce default loan in the banking sector? Explain the states of money laundering. What are the threshold limit of CTR? When CTR is reported, মানে এমএল এর পার্ট থেকে আবার এই প্রশ্নটা অ্যাড করানো। অ্যাজ পার মানি লন্ডারিং অ্যাক্ট এত, পানিশমেন্টগুলি কি কি, অথবা কোনো একটা অ্যাকাউন্ট ফ্রিজিং করলে কি করতে হয়, অথবা রিপোর্ট সাবমিট করতে না পারলে পানিশমেন্টের ইস্যুটা কি হয়, অর্থাৎ পানিশমেন্টের ইস্যু নিয়ে এখানে বলা হয়েছে। ইট ইজ অলসো ইনক্লুডেড ইন মানি লন্ডারিং রিলেটেড কোয়েশ্চেন। আমি যদি ভুল না করি, মানি লন্ডারিং রিলেটেড 3 সেট কোয়েশ্চেন আছে এখানে। তারপরে কোয়েশ্চেন নাম্বার 20, লাস্ট কোয়েশ্চেন, ডিফাইন এজেন্ট অ্যান্ড প্রিন্সিপাল, হু মে বি অ্যান এজেন্ট, এজেন্ট ভার্সেস প্রিন্সিপাল পার্থক্য আসতে পারে। হোয়াট ইজ ব্যাংক্রাপসি, ব্যাংক্রাপসিটা একবার আপনাদের পরীক্ষা আসছে। ব্যাংক্রাপসিটা কি, হু ইজ ব্যাংক্রাফট, হু ক্যান ফাইল সুট, হোয়াট ইজ ইনসলভেন্ট ক্যান ডু, অথবা ইনসলভেন্ট ক্যানট ডু, কোনটা করতে পারে কোনটা করতে পারে না। হোয়াট আর দ্য এসেনশিয়াল ফিচার অফ কন্ট্রাক্ট অফ গ্যারান্টি, ডিস্টিংগুইশ বিটুইন গ্যারান্টি অ্যান্ড ইন্ডিমনিটি, খুব ইম্পর্টেন্ট, আমরা পার্থক্যের মধ্যে এটাকে অ্যাড করেছি। মোটামুটি 20টা প্রশ্ন, এনাফ, ভালো করে পড়বেন। কিন্তু মনে রাখতে হবে, প্রশ্নটা পড়ছি শুধু প্রশ্ন পড়ার জন্য না, প্রশ্নটা পড়ছি এই জায়গাটায় প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনটা কি সেটা বোঝার জন্য। মানে প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনটা বোঝাটা খুবই জরুরি, খুবই জরুরি। বিকজ ওই প্র্যাকটিক্যাল ইন্টিমেশনের কারণে আপনি দেখবেন ল অ্যান্ড প্র্যাকটিসে প্রচুর পরিমাণ প্র্যাকটিস আছে, প্রচুর পরিমাণ প্র্যাকটিস আছে। আর এখানে আমি একটা লর পার্টটা অ্যাড করি নাই, বাট ওই পার্টটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ফরেন এক্সচেঞ্জ রেগুলেশনস অ্যাক্ট, যেটা পার্ট 2-তে যারা পড়ছে ফরেন এক্সচেঞ্জে তারা মোটামুটি ভালো করে জানে। আপনাদের পার্টের ক্ষেত্রে ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্টের প্রভাব কি, তারপরে হচ্ছে আন্ডার ইনভয়েজিং, ওভার ইনভয়েজিং যদিও মানি লন্ডারিং এর সাথে অ্যাড হয়ে যায়, এর পাশাপাশি ফরেন এক্সচেঞ্জের বিভিন্ন ট্রানজেকশন কেমন হয়, বা ফরেন এক্সচেঞ্জে আসলে কি হয়, সেটা কেন আমাদের জানা দরকার, এইটুকু নিয়েও একটা একটা প্রশ্ন আসতে পারে। ফরেন এক্সচেঞ্জটা ইম্পর্টেন্ট।
শর্ট নোট 31, শিডিউল ব্যাংক, নন শিডিউল ব্যাংক, কাস্টমার অ্যাকসেপ্টেন্স পলিসি, প্রত্যেকটা জায়গায় আমরা আলোচনা করে আসছি। রিটেল ব্যাংক, ভার্চুয়াল ব্যাংক, ব্যাংকার্স লিয়েন, ফাটকা, ই কেওয়াইসি ভার্সেস ইউনিক কাস্টমার আইডেন্টিফিকেশন কোড, সিডিডিডিটি, এটা পার্থক্য আছে, মাইনর অ্যাকাউন্ট, স্কুল ব্যাংকিং অ্যাকাউন্ট, সব ব্রড কোয়েশ্চেন আলোচনা করে আসছে। লেটার অফ থ্যাঙ্কস, রিক্রিউরিং ডিপোজিট অ্যাকাউন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। বেনিফিশিয়াল ওনার কাক বলতে কি বোঝায়, ইম্পর্টেন্ট। প্রমিসারি নোট, বিল অফ এক্সচেঞ্জ, হু মে নেগোশিয়েট, ডিস্টিংগুইশ বিটুইন চেক অ্যান্ড বিল অফ এক্সচেঞ্জ, difference between assignment and endorsement, important, difference between promissory note, bill of exchange, আমরা অলরেডি কিন্তু আলোচনা করে আসছি। পার্থক্যের পাঠও আমরা এগুলি রাখবো। প্যাচ, প্যাপস, বিএফটিএন, ইএফটি, আরটিজিএস, অ্যাকসেপ্টেবল কারেন্সি ইন আরটিজিএস, এগুলি আবার এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। এনপিএসবি কি জিনিস, ছোট্ট করে আমাদের একটু কনসেপ্ট রাখতে হবে। কোড রিজন রিপ্রেজেন্টেবল অ্যান্ড কোড নন রিপ্রেজেন্টেবল, আমরা জানি যে ক্লিয়ারিং এর ক্ষেত্রে যখন আমরা চেকটাকে ডিসঅনার করি, কোন কারণে ডিসঅনার করছি সেটার একটা কোড রিজন আছে, সেই কোড রিজনটা একটু দেখে যেতে হবে। এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, মানে কোড রিজনটা কি, এই টার্মিনোলজিটা আপনি বুঝতে পারলে মোটামুটি হয়ে যাবে। প্রফিট ম্যাচিং অ্যান্ড স্যাংশন স্ক্রিনিং ইম্পর্টেন্ট, বিজনেস ডে, বিজনেস কন্টিনিউটি প্ল্যান, কনজারভেশন অ্যান্ড অ্যাচিভিং, রিটার্ন রিজন কজ, আমি একটা চেক রিটার্ন করছি, এটার কারণ কি, এমএফএস, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, ইম্পর্টেন্ট। এখানে কয়েকটা জিনিস একটু মানে লেস ইম্পর্টেন্ট, যেমন যদি মনে করেন বাদ দিতে চাচ্ছি, যদি মনে করেন বাদ দিতে চাচ্ছি, এটা রাখতে পারেন। আহ, এইটাও যদি মনে করেন যে বাদ দিতে চাই, বাদ দিতে পারেন। সো তার পরের পার্টে যদি আমরা যাই, রেপো, নো ফ্রিল অ্যাকাউন্ট খুব ইম্পর্টেন্ট, চালান, এ চালান, ই চালান, এটা অত ইম্পর্টেন্ট না, তারপরেও ধরেন 1-2 মার্কসের জন্য চলে আসতে পারে, হোয়াট ইজ ই চালান, 2 মার্কস। সিআরআর এসএলআর ইম্পর্টেন্ট, ইভিনিং ব্যাংকিং, ইভিনিং ব্যাংকিংটা অত ইম্পর্টেন্ট না, মানে যদি মনে করেন যে পড়তে চাচ্ছেন না, বাদ দিতে পারেন। ম্যানেজমেন্ট অ্যান্ড প্রিজার্ভেশন অফ রেকর্ডস, এটা অত বেশি ইম্পর্টেন্ট না, যদি মনে করেন বাদ দিতে চান বাদ দিতে পারেন। জেনারেল লেজার ইম্পর্টেন্ট, রিপোর্টিং অর্গানাইজেশনটা ইম্পর্টেন্ট, মানি লন্ডারিং এর সাথে জড়িত, আমরা জানি 17টা এন্টিটি রিপোর্টিং করতে হয় সেন্ট্রাল ব্যাংকের, বিএফআইইউ কে। সাসপিশিয়াস ট্রানজেকশন, প্রেডিকেটেড অফেন্স বলতে কি বোঝায়, প্রেডিকেটেড অফেন্স কয়টি আছে, নতুন করে কি অ্যাড হয়েছে, এটা আমরা জানি। প্রেডিকেটেড অফেন্সটা কিন্তু কেস স্টাডির জন্য একটা ইম্পর্টেন্ট টপিকস। ধরেন যৌতুক নিয়ে একটা ইনসিডেন্ট দিয়ে বললো যৌতুক কি প্রেডিকেটেড অফেন্স কিনা, অন্য যে কোনো 2টি প্রেডিকেটেড অফেন্স নিয়ে আলোচনা করো, এই প্রেডিকেটেড অফেন্স প্রতিরোধ করার জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করা যায়, লম্বা করা যায় কিন্তু প্রশ্ন। এই হচ্ছে মোটামুটি 32টা শর্ট নোট, বাট 32টা আসলে হবে না, যদি সবকিছু আমি সামারি করি, কাটা ছেঁড়া বাদ দেই, এই পার্থক্যগুলি যদি বাদ দেই, তাহলে কোয়েশ্চেন চলে আসবে 25, 25টা শর্ট নোট ফাইনালাইজ হবে, 25টা শর্ট নোট। পার্থক্যের মধ্যে যদি আসি, অ্যাজ ইউজুয়াল সবকিছু আমাদের আলোচনার মধ্যে থাকা। বিল অফ এক্সচেঞ্জ, এখানে দুইটা জিনিস আমরা অ্যাড করব পার্থক্যের ক্ষেত্রে, মানে শর্ট নোটের ক্ষেত্রে আরেকটু অ্যাড করে নিই। আপনারা যেহেতু মানে আমরা বাদ দিয়ে দিচ্ছি, যেহেতু এটা বাদ দিয়ে দিতে চাচ্ছি, আমরা এটা বাদ দিয়ে দিলাম। এখানে ম্যান্ডেটটা অ্যাড করেন, ম্যান্ডেট, ম্যান্ডেটটা খুব ইম্পর্ট্যান্ট, মানে ম্যান্ডেটটা পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট, আমরা এটা নতুন করে অ্যাড করলাম। তারপরে আমরা যদি কনজারভেশন অ্যান্ড অ্যাচিভিংটা বাদ দিই, এটাকে আমরা বাদ দিলাম, এটা আমাদের অত অত খুব মানে খুব বেশি ইম্পর্টেন্ট না। রিটার্ন রিজনস এগুলি ঠিক আছে, রিটার্ন রিজনসটা ধরতে পারি আমি। তারপরে আমার কাছে কিন্তু এইটা আমি, যদিও এখানে লিঙ্ক থাকলে আপনাদের জন্য সুবিধা, কারণ এখানে চ্যাপ্টার ওয়াইজ বলা আছে, আমরা এখানে আলোচনা করেছি। সো এই তিনটাও কিন্তু আমার বাদ পড়বে, কারণ এগুলি পার্থক্য চলে যাচ্ছে। সো এটা আপনারা যদি মনে করেন আমরা হাইড করব, হাইড করতে চাইলে এই জায়গা থেকে হাইড করেন। সবকিছু মিলে এখানে আসলে আমার 25-এর বেশি শর্ট নোট হিসাব অনুযায়ী হয় না। ইভিনিং ব্যাংকিংটা আমি বাদ দিতে চাইলে, আপনারা বাদ দিতে চাইলে বাদ দিতে পারেন। তাহলে 30টা আসছে, এখানে আরো 4-5টা বাদ দিলে 25-এ চলে আসে। পার্থক্যে যদি আসি, বিল অফ এক্সচেঞ্জ, চেক, চেক, প্রমিসারি নোট, একটার সাথে আরেকটা কোরিলেশন যে কোনোটার মধ্যে আসতে পারে, আপনারা শুধু জিসটা মনে রাখবেন। আমাদের শর্ট নোটে সেটা আমরা বিল অফ এক্সচেঞ্জ, চেক অ্যান্ড প্রমিসারি নোট, তিনটার মধ্যে আলাদা আলাদা দিয়ে পার্থক্য করব। ডিডি পে অর্ডার, মনে রেখেন এখানে ডিডি পে অর্ডার আমরা পরের দিকে আলোচনা আরো আরো আলোচনা করব। ডিমান্ড ড্রাফট,
এই তিনটা জিনিসের মধ্যে পার্থক্য কি, এটা ইস্যু করতে হলে কি করতে হয়, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ডিডি, পে অর্ডার, অ্যান্ড ডিডি মানে ডিমান্ড ড্রাফট, পে অর্ডার, ডিডি এবং পে অর্ডার ইস্যু করতে গেলে কি কি করতে হবে সেই প্রিকশনারি মেজারের কথা বলা হয়েছে, পার্থক্যের কথা বলা হয়েছে। নেগোশিয়েবিলিটি এবং নন নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট বলতে কি বোঝায় সেইটা নিয়ে আলোচনা আসতে পারে, এবং এটা খুবই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। নন নেগোশিয়েবল আমরা হয়তো খেয়াল করেছেন যে আমরা যখন রেগুলার প্রশ্ন পড়েছি তখনও কিন্তু বিল অফ লেডিং, তারপরে হচ্ছে প্রমিসারি নোট, বিল অফ এক্সচেঞ্জ, এগুলির নেগোশিয়েবিলিটি নন নেগোশিয়েবিলিটি নিয়ে আমরা আলোচনা করেছি। সো ওইটা কিন্তু আপনাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট এটা। বুঝলেন? পাবলিক লিমিটেড কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি, ইট ইজ অলসো ইম্পর্টেন্ট। মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন খুব ইম্পর্টেন্ট। গ্যারেন্টি ইন্ডেমিনিটি অলরেডি আমরা বলে আসছি আগে, ইম্পর্টেন্ট। সিটিআর এসটিআর আসতে পারে ছোট্ট টাইপের কোয়েশ্চেন আকারে, সিডিডি, ইডিডি আসতে পারে, কেওয়াইসি ইকেওয়াইসি ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে সিআরআর এসএলআর ইম্পর্টেন্ট, রেপো রিভার্স রেপো ইম্পর্টেন্ট, জেনারেল লিয়েন ব্যাংকার্স লিয়েন প্রথম মডিউলে আমরা আলোচনা করে আসছি, এটা অলসো ইম্পর্টেন্ট। হোল্ডার ইন ডিউ কোর্স, পেমেন্ট ইন ডিউ কোর্স, এটাতে দুই রকম প্রশ্ন হয়, হোল্ডার ইন ডিউ কোর্স, পেমেন্ট ইন ডিউ কোর্স আসতে পারে। আবার হোল্ডার ইন ডিউ কোর্স, হোল্ডার ইন ভ্যালু একটা প্রশ্ন আছে, সেটাও আসতে পারে, দুইটাই ইম্পর্টেন্ট। কন্ডিশনাল এনডোর্সমেন্ট অ্যান্ড রেস্ট্রিকটিভ এনডোর্সমেন্ট, এটা আসলে এনডোর্সমেন্টের পার্টে আমরা আলোচনা করে আসছি, এটা ইম্পর্টেন্ট। লিয়েন ভার্সেস সেট আপ, বিট বন্ড অ্যান্ড পার্সোনাল পারফরমেন্স গ্যারান্টি বলতে কি বোঝায় তাদের মধ্যে পার্থক্য, ট্রান্সফারেবিলিটি এবং নেগোশিয়েবিলিটির মধ্যে পার্থক্য, এটা ইম্পর্টেন্ট। ডিপোজিট ব্যাংক এবং মিক্সড ব্যাংক, কয়েকবার এই প্রশ্নটা পরীক্ষায় আসছে, ইম্পর্টেন্ট। প্লেজ এবং হাইপোথিকেশন, মনে হয় না এই প্রশ্নটা এবার বাদ যাবে, আসবে, ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। ড্রয়িং পাওয়ার এবং পাওয়ার অফ অ্যাটর্নি খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। বিল অফ লেডিং অ্যান্ড বিল অফ এন্ট্রি, আবার বিল অফ এন্ট্রি ভার্সেস বিল অফ এক্সপোর্ট, দুইটাই আসতে পারে, যে কোনোটাই আসতে পারে। হোল্ডার ইন ডিউ কোর্স, হোল্ডার ইন ভ্যালু, আমি বলেছিলাম যে হোল্ডার নিয়ে দুইটা সংক্ষিপ্ত পার্থক্য আছে, একটা হচ্ছে হোল্ডার ইন ডিউ কোর্স, হোল্ডার ইন ভ্যালু, আর একটা হচ্ছে হোল্ডার ইন ডিউ কোর্স, পেমেন্ট ইন ডিউ কোর্স। চেক ভার্সেস ব্যাংক ড্রাফট ইম্পর্টেন্ট। ব্যাংক ড্রাফট আমরা বলছি, ব্যাংক ড্রাফট, ডিমান্ড ড্রাফট, ব্যাংক ড্রাফট, ডিমান্ড ড্রাফট, পে অর্ডার, চেক, এই চারটা জিনিসের মধ্যে একটার সাথে আরেকটা পার্থক্য দিয়ে প্রশ্ন আসতে পারে। আমরা যেটা দিব, আমি যে শিটটা দিব আপনাকে, সেটাতে চেক, ডিডি, পে অর্ডার, ব্যাংক ড্রাফট সকল কিছুকে একসাথে একটা শিটে চারটা চারটা দিয়ে ফিচার দিয়ে দিয়ে দিব, যাতে আপনারা এক নজরে দেখলে পরীক্ষার মধ্যে কনসেপ্টটা ক্লিয়ার থাকে। বড় আকারে লিখবো না, ছোট করে দিব, যাতে আপনি শুধুমাত্র আমি কনসেপ্টটা ক্লিয়ার করার জন্য আসলে এটা দেওয়ার চেষ্টা করছি। বিল অফ ট্রেডিং, বিল অফ এন্ট্রি, বিল অফ এন্ট্রি, বিল অফ এক্সপোর্ট, হোল্ডার ইন ডিউ কোর্স, হোল্ডার ইন ভ্যালু, চেক, ব্যাংক ড্রাফট, বেইলোর ভার্সেস ভেলি, ব্যাংকের কাস্টমার রিলেশনশিপের মধ্যে আমরা এটা পড়েছি। লেজর বাই ভার্সেস লেজি, দুই লাইন পড়লে হবে। ব্যাংক রেট, ল্যান্ডিং রেটের মধ্যে পার্থক্য, পে অর্ডার, ব্যাংক ড্রাফটের মধ্যে পার্থক্য, অনেকবার দেওয়া এটা। ব্যাংক রেট, ল্যান্ডিং রেটের মধ্যে পার্থক্য, ইম্পর্টেন্ট এটা। তারপরে হচ্ছে কন্ট্রাক্ট ভার্সেস এগ্রিমেন্ট, ইম্পর্টেন্ট। প্রাইমারি সিকিউরিটি ভার্সেস কোলাটেরাল সিকিউরিটি, 32টা দেওয়া আসলে 32 হয় না, যদি আমি অন্যগুলিকেও কাভার আপ করি এটাকেও আমি 25-এ নিয়ে আসতে পারবো, নিয়ে আসবো। মানে আপনাদেরকে যেটা আমি ফাইনাল টাচ যে সাজেশনটা দিব গ্রুপে, এটাও আমি 25-এ নিয়ে আসবো, তাহলে 25 ডিফারেন্স, 25 শর্ট নোটস অনলি। খুব ইজি কাজ, কিন্তু খুব 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 মানে অরিড হওয়ার কিছু নাই, এবং বিলিভ মি এই কনসেপ্টগুলি থেকেই পরীক্ষায় প্রশ্ন আসবে। এবার আমরা আসি, এবং এই যে এখানে 25টা পার্থক্য পড়ছি, 25টা শর্ট নোট পড়ছি, ব্রড কোয়েশ্চেনের বিভিন্ন উইং আলোচনা করছি, ডরমেন্ট অ্যাকাউন্টের অ্যাক্টিভিটিস আলোচনা করছি, মানি লন্ডারিং বিভিন্ন পানিশমেন্টগুলি নিয়ে আলোচনা করছি, অল আর ইম্পর্টেন্ট ফর সিঙ্গেল কোয়েশ্চেন্স অ্যাজ ওয়েল। সো ল অ্যান্ড প্র্যাকটিসে আপনি যদি মনে করেন যে ভাই আলাদা সিঙ্গেল কোয়েশ্চেনটা ইজিয়ার কিনা, না, আলাদা সিঙ্গেল কোয়েশ্চেনের চেয়ে আপনি চ্যাপ্টার যা পড়ছেন সেটার উপর বেস করে কিন্তু কোয়েশ্চেন থাকছে, এটা অ্যাজ ইউজুয়ালি গত দুইটা পরীক্ষা আপনারা দেখেছেন। সুতরাং মেইন পড়াটা কাভার আপ করলে সিঙ্গেল কোয়েশ্চেনটা অটোমেটিক্যালি কাভার হয়ে যায়। কেস স্টাডিতে আমরা যে যে কেস স্টাডির কথা বলেছি, চেক ক্রসিং, অ্যাকাউন্ট ওপেনিং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যাকাউন্ট ওপেনিং নিয়ে বিভিন্ন টার্মিনোলজি প্র্যাকটিক্যাল কেস দিয়ে আপনাদের কোয়েশ্চেন আসতে পারে। সো চেক ক্রসিং, অ্যাকাউন্ট ওপেনিং, নিগোশিয়েবিলিটি, রাইট অফ ডিফারেন্ট অ্যাকাউন্ট, বিভিন্ন ধরনের অ্যাকাউন্টের রাইটস কি, কেস স্টাডি টাইপের আসতে পারে। এএমএল পার্সপেক্টিভ খুব ইম্পর্টেন্ট, আন্ডার ইনভয়েসিং, ওভার ইনভয়েসিং ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে আরো বিভিন্ন পার্ট নিয়ে আসতে পারে। ট্রেড
অ্যাক্টিভিটিসটাও ইম্পর্টেন্ট, ট্রেডের পার্ট থেকেও কিন্তু কেস স্টাডি আসতে পারে, যেমন বিল অফ লেডিং, অথবা কোন একটা বিল চেক করতে দিয়েছে, আপনি ডিসক্রিপেন্ট ডকুমেন্ট হলে কি করবেন, এদিকেও কিন্তু মুভ করতে পারে। সো ট্রেড পেড পার্টটাও মানি লন্ডারিং এর জন্য, মানে কেস স্টাডির জন্য ইম্পর্টেন্ট। এমএল পার্সপেক্টিভ অ্যান্ড ট্রেড, এটা আমরা এখানে কভার করি। অ্যান্ড ট্রেড, গভর্নেন্স এনশিওর ইন ব্যাংকিং, এটা আপনাকে আসলে হাইপোথেটিক্যাল জিনিসের দিকে নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, মানে প্র্যাকটিক্যাল জায়গাটার কথা বলতে বলার কথা বলতে পারে, যে প্র্যাকটিক্যালি হয়তো বলেছে যে গভর্নমেন্ট আসলে, আপনারা দেখেছেন লাস্ট ইয়ারের কোয়েশ্চেনে কিন্তু ইন্টেরিয়াম গভর্নমেন্টের ইস্যুস নিয়ে কিন্তু প্রশ্ন আসছে। সো টপিকসটা ইম্পর্টেন্ট, কম্পেয়ার করতে পারে আগের গভর্নমেন্টের সময় ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলির কেমন অবস্থা ছিল, সেটা থেকে কিভাবে উত্তরণ করা যায়, বর্তমান গভর্নমেন্টের ইনিশিয়েটিভস কি। যদিও ল অ্যান্ড প্র্যাকটিস এবং ইকোনমিক্সে আমরা একটা প্রশ্নকে বলেছিলাম ইম্পর্টেন্ট, কিন্তু মার্জ রিলেটেড কোয়েশ্চেন আসে নাই, বাট ল অ্যান্ড প্র্যাকটিস স্টিল ইট ইজ ইম্পর্টেন্ট। মার্জ রিলেটেড আমরা আপনাদের গ্রুপে একটা শিট শেয়ার করেছিলাম, আপনারা ইকোনমিক্সের দিনে সবাই পড়েছেন ওই শিটটা আবার একটু গোথ্রো করে যাবেন, সেটাও কিন্তু পরীক্ষা আসতে পারে। গভর্নেন্সটা পুরোটাই আপনার ইন্টেলেকচুয়াল এবং সিভিক সেন্সটাকে অ্যাপ্লাই করবে। সিভিক সেন্সটা ফেয়ার ওয়েতে যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন, দেন ইট ইজ গুড ফর ইউ। আইসিটি ল, এটা লেস ইম্পর্টেন্ট, লিটল বিট ইম্পর্টেন্ট। মানি লন্ডারিং কোড অ্যাক্টের সেকশন নিয়ে হয়তো প্রশ্ন করলে করতে পারে, যে তবে এটা সরাসরি একটা বড় প্রশ্ন না করে কোন একটা প্রশ্নের অ্যাড হিসেবে এটাকে অ্যাড করতে পারে, দিতে পারে। তারপর একটা খুব সিম্পলি একটা লোন রিলেটেড কোয়েশ্চেন আসতে পারে, যে ওভারডিউ বলতে কি বোঝায়, তারপরে হচ্ছে কোন একটা লোন যদি ডিফল্ট হয় কি কি ইনিশিয়েটিভস নিতে হয়, সেটা প্রতিরোধ করার সর্বশেষ আশ্রয়স্থল কি, লিগ্যাল এবং নন লিগ্যাল মেজারগুলি কি আছে, লিগ্যাল মেজারের মধ্যে গেলে কোর্টে কোর্টের কোর্টে যদি আমি যাই বা আমি যদি ল সুট করতে যাই, তাহলে আমার কিভাবে কি করতে হবে, সেটার আলোচনা আপনাদের আহ, এই অ্যাক্টিভিটিতে আছে। আমি একটা কাজ করব, সেটা হচ্ছে যে মানে আমি রাতে যে শিটটা শেয়ার করব, সেখানে মানিলন কোর্ট অ্যাক্টের টোটাল প্রসিডিওরটা একটা বাংলা সিরিয়াল পয়েন্ট দিয়ে দুইটা লেখা শিট আছে, এই শিটটা আমি একটু দিয়ে দিব আপনাদেরকে, রিডিং পড়বেন সবাই। সেই শিটের মধ্যে মার্জার এবং অ্যাকুজিশনের ইস্যুটাও আমি কাভার আপ করে দিব, ওটা ওখানে পেস্ট করে দিব, আপনারা এটা পড়বেন, সবাই একটু গোত্র করবেন। আর এই সকল জিনিসের উপরই বেস করবে আপনার সংক্ষিপ্ত প্রশ্নগুলিও, এই সকল জিনিসের উপর বেস করবে। সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর লেখো যেগুলি আছে সেগুলি। আই এম ট্রাইং মাই লেভেল বেস্ট যে একটা সংক্ষিপ্ত শীট আপনাদের দিতে পারি কিনা। ধরেন 50, 60, 70টা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দিলাম, আপনারা একটু চোখ বুলাই গেলেন ফ্রাইডেতে, যেটা হয়তো পরীক্ষার হলে আপনাদের জন্য একটু আই ক্যাচিং হলো, বা আপনাদের কাভার আপ করতে সুবিধা প্রদান করবে। এই হচ্ছে মোটামুটি আপনাদের টোটাল ডিসকাশন ফর দিস এক্সাম। লর পার্টটা, মানিলন কোর্টের পার্টটা, যদি কেউ মনে করে যে ভাই একদম এলোমেলো হয়ে যাচ্ছে, গোত্র করে যাবেন, জোর করার দরকার নাই। আপনার অন্য অন্য টপিকসগুলি থেকে অ্যাকাউন্ট ওপেনিং এর পার্ট আপনি কভার করেছেন, তারপরে একদম শুরুর দিকে আমরা বিভিন্ন ধরনের ব্যাংকের, যেমন সেন্ট্রাল ব্যাংকের রোলের কথা বলেছি, কমার্শিয়াল ব্যাংকের রোলের কথা বলেছি, বিভিন্ন ধরনের অ্যাকাউন্টের ইস্যুস নিয়ে কথা বলেছি, তারপরে আমরা ম্যান্ডেট নিয়ে কথা বলেছি, তারপরে আমরা মাইনর অ্যাকাউন্ট নিয়ে কথা বলেছি, তারপরে ডরমেন্ট অ্যাকাউন্ট নিয়ে কথা বলেছি, আনক্লেম ডিপোজিট নিয়ে কথা বলেছি, মানি লন্ডারিং এর বিভিন্ন পার্সপেক্টিভ নিয়ে কথা বলেছি, ক্রসিং নিয়ে কথা বলেছি, এনডোর্সমেন্ট নিয়ে কথা বলেছি। অল আর ইম্পর্টেন্ট ফর ইউর এক্সাম, সকল কিছু আপনার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তবে মাথায় রাখতে হবে, ট্রেড বেস যে পার্টটা আছে, ট্রেডের যে পার্টটা আছে, সেটা থেকেও কিন্তু ল অ্যান্ড প্র্যাকটিসে কোয়েশ্চেন হয়। ট্রেডের যে পার্টটা আছে, বিশেষ করে ট্রেডের তো একটা রুলস আছে যে মানি লন্ডারিং এর মানে ট্রেড ট্রেড ফাইন্যান্সের ক্ষেত্রে ফেরা, ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট 1947 অ্যাপ্লাই করতে হয়, গাইডলাইন ফর ফরেন এক্সচেঞ্জ ট্রানজেকশন ভলিউম 1 ভলিউম 2 অ্যাপ্লাই করতে হয়। এই ট্রেডের এই পলিসিগুলি অ্যাপ্লাই করি কেন এবং কোন পলিসিতে কি বলা আছে, সেটা আসলে ট্রেডকে এক্সপার্টাইজ করতে কতখানি ভূমিকা পালন করে, এটুকু একটু মোটামুটি কাভার আপ করলে আপনারা মানে মোটামুটি কাভার আপটা ভালো করতে পারবেন। এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের ক্লাসের আলোচনা। এখন বলেন আপনাদের আর কোনো অবজারভেশন আছে কিনা।